গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে লাইফ অ্যাজ উই নো ইট। এবং এই সিনেমাটা হচ্ছে একটু কমেডি রোমান্স টাইপের সিনেমা। আর এখানে আমরা দেখবো যে একটা ছেলে একটা মেয়েকে দেখতে পারে না, কিন্তু পরিস্থিতি তাদেরকে কাছাকাছি এনে দেয়। মানে ওরা 5 মিনিট একসাথে থাকতে পারে না, কিন্তু এমন একটা পরিস্থিতিতে পড়ে যায় যে ওদের এক বাড়িতেই থাকতে হবে। এবং তারপর কাহিনী কোন পর্যন্ত গড়ায় সেটা এই সিনেমাতে অনেক সুন্দর করে দেখানো হয়েছে। এবং এই সিনেমাটার IMDb রেটও কিন্তু যথেষ্ট ভালো, 10-এ 6.5। তো বাড়তি কোনো কথা না বাড়িয়ে চলো আমরা সিনেমাটি সম্পর্কে ছোট্ট একটা ব্রেক নিয়ে জেনে আসি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেকের শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। আর সিনেমার শুরুতে দেখা যায় এই সিনেমার নায়ক এরিককে, যে তার ব্লাইন্ড ডেট এসেছে। ব্লাইন্ড ডেট মানে হচ্ছে তুমি একজন মেয়েকে চেনো না, অচেনা একটা মেয়ের সাথে ডেট করতে যাচ্ছ। আর যার সাথে ব্লাইন্ড ডেট করতে এসেছে সে হচ্ছে হোলি, আর কি আমাদের নায়িকা। তবে তাদের দুজনের একদমই কোনো মিল নেই, কিন্তু এখানে যে মিলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নায়ক এরিকের যে বন্ধু রয়েছে পিটার, এবং হোলির যে বেস্ট বান্ধবী অ্যালিসন, তারা দুজনে আবার প্রেমিক এবং বিয়ে করেছে, বাচ্চাও হয়েছে। তো তারা দুজনে আবার চায় তাদের যে বেস্ট ফ্রেন্ড রয়েছে তারা আবার কাপল হোক, হ্যাপি কাপল হোক। তো এর জন্য তারা করেছে কি এই ব্লাইন্ড ডেটটার ব্যবস্থা করে দিয়েছে। তবে ডেটের শুরুতেই আমাদের নায়ক সাপ করে কি 1 ঘন্টা দেরিতে আসে, কিন্তু এইদিকে আমাদের নায়িকা কিন্তু খুবই পাংচুয়াল, এবং তার বিশ্বাস যারা সময়কে গুরুত্ব দেয় না এমন কারোর সাথে সম্পর্ক রাখা মানে নিজের পুরো জীবনটাই নষ্ট করার সমান। কিন্তু এইদিকে আমাদের নায়ক সাপ একদমই সময়ের ব্যাপারে খেয়াল করে না। আর তাছাড়া আমাদের নায়িকা কিন্তু ডেটের জন্য মোটামুটি ভালোই সাজুগুজু করে এসেছে। কিন্তু আমাদের নায়ককে দেখো ভাই, মনে হচ্ছে সোজা ঘুম থেকে উঠে দাঁত মেজেই না চলে এসেছে এখানে। ওর কাছে মনে হচ্ছে এটা তো জাস্ট একটা ডেটই, একে অপরকে পছন্দ করলে হবে, না হলে যার যার রাস্তা মাপবে, এটাই ওর চিন্তা। তো এই সিদ্ধান্ত নিয়েই দুজনে ব্লাইন্ড ডেটে যায়। তো নায়িকা ভেবেছিল যে নায়ক গাড়ি নিয়ে আসবে, কারণ এটা প্রথম ডেট, কিন্তু আমাদের নায়ক সাহেব এসেছে বাইকে। আর এই কারণে নায়িকা একটু হতাশ হয়ে যায়, কিন্তু কিছু বলে না, বলে চলো আজকে আমাদের গাড়িতে যাই। তবে এরিকের আবার বাইকে যেতে পছন্দ, কিন্তু হলে যেতে চাই গাড়িতে। বাধ্য হয়ে লাস্টে করে কি এরিক কমফোর্টেবল না হলেও ওর সাথে গাড়িতে বসে অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু রাস্তায় বারবার এরিকের ফোনে কল আসতে থাকে, এবং ওর কথা আমরা স্পষ্ট বুঝতে পারি যে অনেকটা তোমার মতো প্লে বয় টাইপের, মানে অনেক মেয়েরা ওকে কল করে। তো হোলি সেটা বুঝতে পারে, আর এমন ছেলের সাথে সে ডেটে তো যেতেই চায় না, এবং খোলাখুলি বলে দেয় ভাই তুমি আর আমি একদম মানাবো না। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় আমি চলে যাচ্ছি। তো এই কথা বলে সে চলে যেতে শুরু করে। আর তখন আমাদের নায়িকা হলি বলে, দেখো পিটার আর অ্যালিসনের খারাপ লাগবে যদি আমরা ডেটে না যাই, অন্তত আমরা একসাথে ডিনার তো করতে পারি ওদেরকে খুশি করার জন্য, মানে ওদের বন্ধু বান্ধবীর কথা বলছে। তো এরিক বলে না, যখন কিছুই যেহেতু হবে না, হুদাই ডিনারে কেন 2-4-5 হাজার টাকা খরচ করবো, আবার 1-2 ঘন্টা কেন নষ্ট করবো। তবে আমার কাছে একটা আইডিয়া আছে, চলো আমরা এখান থেকে বের হয়ে বারে যাই, বারে গিয়ে একটু মদ খাই, নাচানাচি করি, তারপর কোথাও একটা রুম বুক করে একটু রাশিয়া ইউক্রেন যুদ্ধ করলাম, তারপর নিজেদের পথে নিজেরা চলে যাব। তো এই কথা শুনে মনে করো নায়িকা তো খেপে যায়, তুমি এত চরিত্রহীন এটা জানলে আমি আসতামই না। আবার এদিকে এরিকো রেগে যায়, বলে আরে ভাই তোমার জন্য আমার অনেক সময় নষ্ট হয়েছে, আর আমি তোমার মতো এত সতী সাবিত্রী লোক নই, আমি যা তাই। তো এভাবেই তারা এক অপরের সঙ্গে ঝগড়া করা শুরু করে দেয়, এবং প্রথম ডেটেই লড়াই হওয়ার ফলে তারা দুজন আলাদা হয়ে যায়। আর তখন আমাদের নায়িকা তার বান্ধবী এলিসনকে কল করে বকা দেয় যে তুই আমার জন্য এরকম একটা ছেলেকে সেট আপ করলি যার কোনো চরিত্রই নেই, যার কোনো সময়ের সেন্স নেই, কমন সেন্স নেই, এমনকি আমাকে ডেটে নিতে গাড়িটা পর্যন্ত নিয়ে আসেনি, বাইকে এসেছে, গাধা কোথাকার। আর আমি সত্যি বলছি, আমি জীবনেও ওর আর মুখ দেখতে চাই না। আবার এদিকে এরিকও হোলিকে উল্টাপাল্টা কথা বলতে বলতে বাইক নিয়ে চলে যায়। কিন্তু এরপর কি আর এই দুজনের দেখা হবে কখনো? তো ভাগ্যের ক্রমে দেখা হয়েই যায়। এর কারণটা হচ্ছে পিটার আর এলিসনের বিয়ে থেকে শুরু করে তাদের বাচ্চার জন্ম পর্যন্ত সকল অনুষ্ঠানে তাদের দেখা হয়েছে। তো এখানে আমি একটু ভুল বলেছিলাম, সিনেমার যখন শুরু হয় তখনও পিটার আর এলিসনের বিয়ে হয়নি আর কি, বিয়ের আগের কথা। তবে ওদের যে প্রতিবার দেখা হয়েছে প্রত্যেকটা মিটিংই শেষ হয়েছে ঝগড়ায়। আর এখানে আমাদের নায়ক যেটা করেছে, সে ইচ্ছাকৃতভাবে আমাদের নায়িকাকে বিরক্ত করতো। আবার নায়িকাও আমাদের নায়ক সাহেবকে
একটা অপমান করার সুযোগ ছাড়তো না, মানে দুজনেই একে অপরকে পুরোপুরি ঘৃণা করতো মন থেকে। আর এইদিকে আমরা দেখতে পাই আমাদের নায়ক সাহেব এরিক, একটা বিখ্যাত বাস্কেটবল টিমের টেলিভিশন টেকনিক্যাল স্পোর্টস ডিরেক্টর, এবং ওর মধ্যে কোনো আবেগ ভালোবাসার ব্যাপার ছিল না, এবং সে নিজের জগতে খুশি থাকে, পার্টি করে, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটিয়ে চমৎকার একটা সময় কাটায়। পাশাপাশি সে নিজের কেরিয়ারেও ভালো একটা জায়গায় পৌঁছাতে চায়, তবে সে জীবনে কখনো বিয়ে করতে চায় না, এটাই ওর জীবনের লক্ষ্য, মানে খাবে দাবে কলকলাবে। আর অন্যদিকে হোলির একটা বেকারি শপ রয়েছে, এবং তার স্বপ্ন তার এই বেকারি শপটার অনেক শাখা হবে, মানে ব্যবসা বাড়ানো ওর স্বপ্ন, এবং সে খুবই ভালো এবং দায়িত্বশীল একটা ছেলেকে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখে। আর এরিকের সঙ্গে তো সে মানিয়ে নিতে পারেনি, কিন্তু কয়েকদিন ধরে স্যাম নামের একটা গ্রাহক তার বেকারিতে আসছে। তো হোলির কাছে স্যামকে অনেক হ্যান্ডসাম লাগে, এবং তার কথা শুনে বোঝা যায় যে স্যাম একটা দায়িত্বশীল এবং যত্নশীল মানুষ, তার উপর আবার ডক্টর। তো এভাবে হোলি তাকে পছন্দ করা শুরু করে। আবার স্যামও হোলির সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, তবে আমরা এখনো জানি না যে স্যাম হোলিকে পছন্দ করে কিনা, কিন্তু মনে হয় যে স্যামও হয়তো পছন্দ করে। তো এভাবেই দিনগুলো কাটতে থাকে। আর তারপর একদিন হোলির কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। তো সঙ্গে সঙ্গে হোলি সেখানে চলে যায়, এবং সেখানে গিয়ে জানতে পারে যে ওদের বন্ধু বান্ধবী অ্যালিসন আর পিটার গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে। তবে ভাগ্যক্রমে ওই সময় তারা বাসায় তার বাচ্চাকে বেবি সিটারের কাছে রেখে গিয়েছিল, তো এই কারণে বাচ্চাটা খালি বেঁচে রয়েছে। তো এই খবর শুনে হোলি পুরোপুরি ভেঙে পড়ে, কারণ অ্যালিসন তার ছোটবেলার বান্ধবী ছিল, অনেক বছর ধরে কাছের বান্ধবী। আর তখন এরিকও আসে। তো পিটার আবার এরিকেরও অনেক ছোটবেলার বন্ধুত্ব, এবং তারা একদমই বুজম ফ্রেন্ড। তো এরিক এই কষ্ট সহ্য করতে পারে না। তো যাই হোক, ওদের বাচ্চাকে একটা ফস্টার হোমে রাখা হয়েছে, মানে দত্তক হোমে। আর এরপর যখন এরিক আর হোলি তাদের সঙ্গে কথা বলে, তারা বলে তোমরা কাল এসো সোফিকে নিয়ে যেতে। তো এই বাচ্চার নাম হচ্ছে সোফি। তো আর কোনো উপায় না দেখে এরিক আর হলি করে কি অ্যালিসন আর পিটারের বাড়িতে যায়, এবং আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে পড়ে। আর সকালবেলা উঠে তারা ফস্টার হোম থেকে সোফিকে নিয়ে আসার জন্য রওনা হয়। আর তারপর তারা পিটার এবং অ্যালিসনের আইনজীবীর সঙ্গে দেখা করে। তো ওই আইনজীবী বলে পিটার এবং অ্যালিসন সোফির গার্ডিয়ানশিপ হিসেবে তোমাদের দুজনকেই চুজ করে গিয়েছে, এবং তারা আগে একটা উইল করে লিখে গিয়েছে যদি কোনো কারণবশত আমরা দুজনেই না থাকি, তাহলে আমাদের মেয়ে সোফিকে এরিক এবং হোলির কাছে দিয়ে দিতে। তো এখানে আইনজীবী আরো বলে তোমরা দুজনে মিলে যদি সোফির ভালো মতো দেখাশোনা করো এবং বড় করার দায়িত্ব নিতে রাজি থাকো, তাহলে এই বাড়ি সহ পিটার এবং অ্যালিসনের যত ব্যবসা বাণিজ্য, যত ব্যাংক ব্যালেন্স রয়েছে সব তোমাদের নামে হবে। বাট তখন ওরা দুজন চমকে যায় এবং বলে আপনি হয়তো ভুল বুঝেছেন, আমরা কিন্তু কোনো কাপল নই। কাপল হওয়ার কথা বাদ দিন, আমরা তো একে অপরের বন্ধুও নই, আমরা কেউ কাউকে দেখতেও পারি না, আমরা শুধুমাত্র অ্যালিসন আর পিটারের বন্ধু বান্ধবী, এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। আর এরকম পরিস্থিতিতে আমরা কিভাবে সোফির যত্ন নেব? আর তখন আইনজীবী বলে আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমরা সোফিকে একটা ফোস্টার হোমে পাঠিয়ে দেবো, আর ওখান থেকে অন্য কেউ তাকে অ্যাডপ্ট করে নেবে। বাট ওরা তখন বলে আমরা দুজন হয়তো আর খেয়াল রাখতে চাই না, কিন্তু সোফিকে এতিমখানা ছাড়া অন্য কোনো জায়গায় পাঠানোর উপায় কি নেই? বাট লয়ার তখন বলে পিটারের একটা বাবা এবং একটা ভাই রয়েছে, তো ওরা যদি সোফিকে গ্রহণ করতে রাজি হয় তাহলে ওদের সঙ্গে কথা বলতে পারো, তাহলে আর এতিমখানাও যাবে না। কিন্তু যেহেতু দলিলে অ্যালিসন এবং পিটার তোমাদের দুজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করেছে, তো এই বিষয়টা এখন আদালতে যাবে, এবং আদালতের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তোমাদেরকে সোফির খেয়াল রাখতে হবে, আর সেটা অবশ্যই পিটার এবং এলিসন, মানে এই বাড়িতেই। তো বুঝতেই পারছো, আর কোনো উপায় না পেয়ে ওরা দুজন করে গিয়ে ফোস্টার হোমে যায়, এবং তারা দুজনে ঠিক করে যে তারা তো কোনোভাবে একসাথে হবে না, কিন্তু জাস্ট কয়েকদিন সোফির যত্ন নেবে, এবং এরপর হয় পিটারের ভাইয়ের কাছে নয়তো পিটারের বাবার কাছে দিয়ে দেবে। কিন্তু সোফিকে দেখে তাদের মন একটু গলে যায়, তখন তারা ভাবে এই শিশুটা আমরা কাউকে আর না দিলাম, এবং নিজেদের বন্ধুর কথা ভেবে তারা নিজেরাই দুঃখ পায়। তো এরপর তারা সোফিকে বাড়িতে নিয়ে আসে, এবং ঘুম থেকে জেগে ওঠার পরে সোফি তো অনেক কেঁদে ওঠে। আর তখন ওকে শান্ত করার জন্য ওরা একসাথে নাচে গায় এবং যা কিছু পারে করে, কিন্তু ও থামে না, এবং অনেক কষ্ট ওকে খাওয়ানো যায়। তো এভাবে দুজন মিলে ওকে শান্ত করে। আর তারপর ওরা যায় হচ্ছে এলিসন আর পিটারের ফিউনারালে। তো পিটারের ভাই আর বাবা এসেছে। তো এরিক আর হোলি করে কি পিটারের বড় ভাইয়ের সঙ্গে কথা বলে যে তুমি কি সোফির দায়িত্ব নেবে, ওর যত্ন নিতে পারবে? কিন্তু ওর বড় ভাই বলে আরে কন্ডম কেনার টাকার অভাবে আমার 8টা সন্তান হয়ে গেছে, আরো একটা পেটে রয়েছে আমার স্ত্রী, মানে 9টা হবে, তো আমি এদেরই যত্ন নিতে পারছি না, সোফির যত্ন আমি কিভাবে রাখবো? তো এইভাবে তারা দুজন পিটারের বাবার সঙ্গে কথা বলে। তার অবস্থা দেখে বুঝতেই পারছো খুব বাজে অবস্থা। তো এখানে আমাদের হোলি বলে সোফিকে একটু দেখুন, একদম আপনার ছেলের মতো হয়েছে, তো আপনি তো আপনার নাতনির খেয়াল রাখতে পারবেন তাই না? কিন্তু তখনই সোফি করে দাদার যে অক্সিজেনের টিউবটা সেটাই টেনে বের করে দেয়, এবং দাদা অল্পের জন্য মরতে মরতে বেঁচে যায়। তো এভাবেই এরিক আর হোলি বুঝতে পারে যে সোফিকে পিটারের ভাইয়ের কাছে বা বাবার কাছে দেওয়া যাবে না, নয়তো লাস্ট ডেস্টিনেশন হচ্ছে এতিমখানা। তো সবাই চলে যাওয়ার পরে এরিক আর হোলি বসে ভাবতে থাকে, এবং একটা সিদ্ধান্তে পৌঁছায় যে যতই আমাদের মধ্যে ঝগড়া হোক না কেন, আমাদের অবশ্যই সোফির খেয়াল রাখতে হবে, আর এটা আমাদের বন্ধুদের জন্য এই দায়িত্বটা পালন করতেই হবে। তো পরের দিন কোর্টে শুনানি হয়, আর বিচারক বলে যদি তোমাদের দুজনকেই সোফির খেয়াল রাখতে হয় তাহলে সোফিকে তার বাবা মায়ের বাড়িতেই বড় করতে হবে, এবং এর মাঝে সমাজসেবার অধীনে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এসে তোমাদেরকে জাজ করবে যে তোমরা সোফির ভালো মতো খেয়াল রাখছো কিনা। তো যদি তারা মনে করে যে শিশুটার ভালো মতো যত্ন নেওয়া হচ্ছে না, তাহলে তারা সোফিকে সেই ফোস্টার হোমে দিয়ে আসবে, সেখান থেকে অন্য কেউ হয়তো তাকে দত্তক নিয়ে নেবে। তো এই আদেশ শুনে তারা দুজন মিলে করে কি সোফিকে বাড়িতে নিয়ে আসে, এবং আজকে দেখা যায় যে রাস্তার মধ্যে সোফি ডাইপারে পটি করে দিয়েছে। তো এখানে কেউ ডাইপার বদলাতে চায় না, কারণ বুঝতেই পারছো কেমন বাজে গন্ধ আসছিল, মানে আমি একটা বিবাহিত মানুষ, আমার পক্ষেই আমার ছেলের ডাইপার চেঞ্জ করা পসিবল না। তো তখনই ডোরবেল বেজে ওঠে, আর তাই এরিক করে কি চালাকি করে নিচে গিয়ে দরজা
দরজা খুলতে যায় আর হোলি তখন বাধ্য হয়ে সোফির ড্রাইভার বদলায়। তো ওরা যখন নিচে নামে তারপর ওরা দেখতে পায় যে আশেপাশের প্রতিবেশীরা খাবার নিয়ে এসেছে, মানে ওরা দুজন যেহেতু নতুনই বাড়িতে এসেছে, নতুন প্রতিবেশী। তো হোলি যখন নিচে নেমে গিয়েছে তখন প্রতিবেশীরা বলে তোমার মুখে এটা কি? তো হোলি দেখতে পাওয়ার মুখে পটি লেগে রয়েছে। প্রতিবেশীরা বলে আগে চেহারা ক্লিন করো, তারপর তোমার ওই বাচ্চাকে ক্লিন করো। তো বুঝতেই পারছো প্রথম দিনই সোফির খেয়াল রাখতে গিয়ে কিন্তু ওদের এই অবস্থা। তবে তারপরে হোলি মুখ ধুয়ে এসে সবার সাথে একসাথে খেতে বসে। আর তারপর একজন যে মহিলা ছিল সে ওদের অনেক পদ্ধতি বলে যে বাচ্চাদের কিভাবে বড় করতে হয়, এবং এখানে সে বলে যে আমার তো 2টা বাচ্চা, ওদের বড় করতে করতে আমার জীবন শেষ হয়ে গিয়েছে, আমার লাইফ তেনা তেনা। তো এই কথা শুনে হোলি আর এরিক আরো বেশি নার্ভাস হয়ে যায়। আর এরপর তারা দুজনে মিলে একটা সুন্দর টাইম টেবিল বানায়, মানে রুটিন বানায় যে কে কোন দিন সোফিকে দেখবে, কে কি কাজ করবে, মানে কে কবে গোসল করাবে, পরিষ্কার করাবে, কে খাওয়াবে, ইত্যাদি ইত্যাদি। তবে এত পরিকল্পনার পরও বাড়ির অবস্থা একদম হালুয়া টাইট হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাই এরিক যখন বাড়িতে থাকে না তখন হোলি করে কি গোপনে ওই রুটিন চেঞ্জ করে যাতে এরিককে বেশি কাজ করতে হয়। আবার হোলি যখন থাকে না তখন এরিকও গোপনে করে কি হোলির কাজ বাড়িয়ে দেয় টাইম টেবিলে। তো এভাবে সোফির খেয়াল রাখার নাম করে দুজনেই একে অপরকে চিটিং করে এবং একজনের কাজ আরেকজনের উপর চাপাচ্ছিল। কিন্তু এরই মাঝে সোফির কিছু দুষ্টুমি এবং হাসি ওদের মুখে হাসি ফুটিয়ে দেয় এবং ওদের মধ্যে এখন ঝগড়া অনেকটাই কমে গিয়েছে। আর এরপর একদিন সোফির পেট একটু ফুলে যায় আর তাই হোলি করে কি তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই এই ডক্টর আর কেউ না, সেটা ছিল হচ্ছে স্যাম, যে প্রায় হোলির বেকারিতে আসতেন এবং হোলির প্রতি ক্রাশ ছিল। তো যাই হোক এখানে ডক্টর স্যাম বলে, হেই তুমি তো অনেকদিন ধরে বেকারিতে আসোনি, আমি তোমার স্টাফদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বললো যে তোমার একটা বান্ধবী দুর্ঘটনায় মারা গিয়েছে আর তুমি তার মেয়েকে বড় করছো, তুমি সত্যি খুব অসাধারণ একটা মেয়ে যে বান্ধবীর মেয়ের এত যত্ন নিচ্ছ। তো হোলি তখন বলে হ্যাঁ ও আমার খুবই কাছের বান্ধবী ছিল আর সোফি খুব মিষ্টি একটা মেয়ে, কিন্তু ওর খেয়াল রাখা আবার অত সহজ নয় আর ওর জন্য আমি ঠিক মতো আমার কাজও করতে পারছি না, আবার ওর খেয়ালও ভালো মতো রাখতে পারছি না, তবে তারপর আমি চেষ্টা চালাচ্ছি। তো এখানে একটা বিষয় আমরা কিন্তু আগেই দেখেছি, হোলি কিন্তু বিয়ে করে সংসার করতে চেয়েছিল, কিন্তু সোফির লালন পালন করা শুরু করার পরে ওর বিয়ের কথা মাথা থেকে বের হয়ে গিয়েছে। ওর কাছে মনে হচ্ছে যে পরিবার সংসার চালানো অনেক ঝামেলা, যেটাও পারবে না। আর এরপর স্যাম করে সোফিকে চেক করে এবং বলে চিন্তার কিছু নেই, একটু ফুড ইনফেকশন হয়েছে, আমি ওষুধ দিয়ে দেবো, একদিনেই ঠিক হয়ে যাবে। তো এরপর হোলি বাড়ি ফিরে আসার পরে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার আসে এবং ওদের দুজনকে কিছু প্রশ্ন করে। তো ওদের দুজনের আবল তাবল প্রশ্নের উত্তর শুনে বুঝতে পারে যে হোলি আর এরিকের সম্পর্ক ভালো নয় এবং তারা জিজ্ঞাসা করে তোমরা কি সত্যি এই শিশুটিকে বড় করতে ইচ্ছুক, তোমরা পারবে নাকি বাধ্য হয়ে কাজ করছো? তো ওরা দুজনে বলে না, আমরা পুরোপুরি হৃদয় দিয়ে শিশুটিকে বড় করতে চাই। আর তখন সে জিজ্ঞাসা করে তাহলে আমি কি মনে করব, তোমরা একে অপরকে ভালোবাসো এবং ভবিষ্যতে বিয়ে করতে চাও? বাট ওরা তখন বলে না না, এরকম কোনো পরিকল্পনা নেই, ইম্পসিবল। কিন্তু সোফির বাবা মা আমাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী ছিল, তাদের জন্য আমরা দুজন মিলে ঠিক করেছি মেয়েটাকে আমরা লালন পালন করবো। অফিসার তখন বলে দেখো আমি তোমাদের অনুভূতিগুলো বুঝতে পারছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তোমরা পুরোপুরি শিশুটিকে আপন করে নেবে ততক্ষণ পর্যন্ত হয়তো ওকে কোনো ফস্টার হোমে পাঠানোই ভালো হবে, না হলে কাল যদি আবার তোমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা হয়, তোমরা যদি এই বাচ্চাটিকে ছেড়ে যাও, দুজন দুর দিকে যাও, তখন বাচ্চাটার মানসিক অবস্থা কি হবে? তার চেয়ে আগে ভাগে ও দূরে চলে যাক। তো তোমরা দুজন ভালো করে ভাবো এবং পরবর্তী মিটিং এর আগেই তোমরা সিদ্ধান্ত নেবে যে তোমরা কি করতে চাও, তবে প্রেশার নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। আর ছবিকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা যদি ওকে সামলাতে না পারো কোনো সমস্যা নেই, এরকম অনেক দম্পতি আছে যাদের একটা সন্তান খুব দরকার আর সেখানেও ভালোই থাকবে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো তোমাদের দুজনকেও কিন্তু খুব মানাচ্ছে দেখে, তোমরা দুজন যদি কাপল হও সোফির জন্য এটা সবচেয়ে বেটার হয়, ওরা একবারে সত্যিকারে বাবা মার মজাটা পাবে। তবে আবার এটাও ভেবে কিন্তু আর মাত্র 2টো মিটিং বাকি রয়েছে, তোমাদের হাতে সময় খুব কম, ভেবে আমাকে দ্রুত জানিও। তো রাতে আমরা দেখি সোফি খুব কাঁদতে থাকে, তো ওরা বুঝতে পারছিল না ক্ষুধার জন্য কাঁদছে নাকি অন্য কোনো সমস্যা। আর তখন প্রতিবেশী একটা ছোট্ট মেয়ে আসে যে সোফির সাথে খুব ক্লোজ হয়ে যায়। তখন ওদের মনে পড়ে প্রতিবেশী একটা ছোট্ট মেয়ে রয়েছে যার সাথে সোফি খুব ক্লোজ, এর জন্য হোলি আর এরিক করে ওকে ডাকে আর অনেক আদর করে সোফিকে শান্ত করে। তো এখানে এরিক আর হোলি প্রায় ওই মেয়েকে বেবিসিট করার জন্য ডাকে আর যাওয়ার সময় এরিক ওর হাতে কিছু টাকাও দেয় আর টাকা নিয়ে মেয়েটা চলে যায়। কিন্তু ওই মেয়েটা বাইরে যাওয়ার সাথে সাথেই সোফি আবার কাঁদতে শুরু করে। তো এইবার তোর মেয়েকে ডাকা যাবে না, তো এর জন্য দুজনে করে কি সোফিকে নিয়ে সারা রাত গাড়ি ঘুরে বেড়ায় আর তারপর সোফি শান্ত হয়। তো সারা রাত এরিক তো গাড়ি চালিয়ে ক্লান্ত আর পরদিন এরিকের কাছে অনেক বড় একটা অফার আসে, সেটা হচ্ছে একটা বিশাল ম্যাচের টেলিকাস্ট ডিরেকশন করতে হবে। তো এরিক এটা নিয়ে খুব খুশি কারণ ওর স্বপ্ন পূরণের খুব বড় একটা সুযোগ এসেছে। কিন্তু আজকে রুটিন অনুযায়ী এরিকের পালা সোফির খেয়াল রাখতে, তো এই জন্য সে হোলিকে অনুরোধ করে দয়া করে আজকের একদিন তুমি দেখাশোনা করো, কালকে বা পরশু আমি জরিমানা শুরু ওর দেখাশোনা করবো। কিন্তু হোলি বলে না, আজকে আমাকে একটা ইভেন্টে যেতে হবে যেখানে আমার ক্যাটারিং এর কন্ট্রাক্ট রয়েছে, আমি আজকে বাড়িতে থাকতে পারবো না। আর তখন এরিক করে কি তার বন্ধুদেরকে সাহায্যের জন্য কল করে কিন্তু কেউ আসতে রাজি হয় না। অবশেষে এরিকের একটা ড্রাইভার বন্ধু আসে, তো এরিক তার ট্যাক্সিতে সোফিকে নিয়ে অফিসে চলে আসে আর পথে সোফি ঘুমিয়ে পড়েছিল। তো এরিক বলে ম্যাচ শেষ না পর্যন্ত দোস্ত তুই প্লিজ ওর দেখাশোনা করবি, এরপর আমি চলে আসবো। তো ড্রাইভার এটা মানতে চায় না, কিন্তু এরিক তখন অনেক রিকোয়েস্ট করে বলে ভাই দেখ একটু সময়ের ব্যাপার, ম্যাচ শেষ হলে আমি চলে আসবো। আর ম্যাচ শেষ হতেও তো মোটামুটি ঘন্টা 10 লাগে। তো তখনও রাজি হয়ে যায় ওই ড্রাইভার এবং এরিক অফিসে যায়। কিন্তু ম্যাচ শুরু হয় এদিকে এবং 10 মিনিটের মধ্যেই সোফি জেগে ওঠে এবং কাঁদতে শুরু করে। আর তখন ওর ড্রাইভার কান্না থামানোর জন্য অনেক চেষ্টা করে, কাজ হয় না এবং ড্রাইভার লাস্ট পর্যন্ত নিজেই কেঁদে ওঠে এবং এরিককে ডাকতে শুরু করে এবং বলে দ্রুত আসো, আমি পারছি না। তো এরিক বেরিয়ে আসে এবং বলে প্লিজ ভাই দয়া করে আমাকে সাহায্য কর, তুইও ভিতরে নিয়ে বাচ্চাটাকে, ম্যাচও দেখ, সোফির খেয়াল রাখ। তো রাত
রাজি হয়ে যায় ড্রাইভার। আর এরপর এরিক তাকে কন্ট্রোল রুমে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরই সোফি কেঁদে উঠতো এবং ড্রাইভারও ওকে দেখার বদলে ম্যাচ উপভোগ করতে থাকে। কিন্তু সোফির কান্নার কারণে ওইখানের মানুষদের কাজ করার সমস্যা হয় এবং এরিকও তার কাজে মন দিতে পারে না। তার উপর বেচারা সারা রাত জাগনা ছিল, গাড়ি চালিয়েছে শুধুমাত্র সোফিকে ঘুম পাওয়ানোর জন্য। তো এই টেলিকাস্টটা একদম ফ্লপ হয়ে যায়। আর তারপর ট্রেসে এরিক করে কি ওকে বাসায় ঘুম পাওয়ানোর চেষ্টা করে। আর তখনই হোলি আসে এবং তাকে দেখে অনেক টেনশন আছে মনে হচ্ছে। তোর দরজা বন্ধ করে এরিক হোলির উপর রেগে যায় এবং বলে, আমার লাইফের প্রথম বড় টেলিকাস্ট একদম ফ্লপ হয়ে গেল, আর এর কারণ একমাত্র তুমি যদি একদিন সোফির খেয়াল রাখতে কি এমন ঝামেলা হতো, আমার টেলিকাস্টটা হিট হতো, আমি আজকে কেরিয়ারের উপর উঠতে পারতাম। আর তখন হোলি বলে, শুধু কি তোমার কেরিয়ার নষ্ট হয়েছে, আমিও তো আমার কাজ করতে পারছি না, দিন রাত চলে যাচ্ছে এই বাচ্চার পেছনে। তো এইভাবেই দুজন বাচ্চাকে নিয়ে ঝগড়া করতে থাকে যে বাচ্চার কারণে তাদের কেরিয়ার নষ্ট হচ্ছে, তারা কাজ করতে পারছে না। এবং দুজনে তখন রেগে যায় অ্যালিসন এবং পিটারের উপর যে ওরা আমাদের জন্য কি সমস্যা এটা না রেখে গিয়েছে। তো এরপর রাগে এরিক করে কি বাইকে চেপে চলে যায় এবং একটা জায়গায় গিয়ে হঠাৎ করে ওর অনেক কান্না আসে। মানে আমরা নর্মালি জানি এরিকের ভেতরে কিন্তু কোনো আবেগ নেই, কিন্তু সে এখন অনেক ইমোশনাল হয়ে কাঁদছে। সে যে হোলির সাথে রাগ করেছে এই জন্য না, কিন্তু তার খারাপ লাগছে এই কারণে যে সে তার মৃত বন্ধু সম্পর্কে অনেক খারাপ কথা বলে ফেলেছিল। তো পিটার অ্যাকচুয়ালি হয়েছে কি ছোটবেলা থেকে এরিককে অনেক সাহায্য করেছে এবং পিটার যদি না থাকতো তাহলে এরিক এ পর্যন্ত আসতেই পারতো না। তো এরিক এখন ভাবে পিটার ওর মেয়ের দায়িত্ব আমার হাতে দিয়ে গিয়েছিল, তার মানে আমাকে কতখানি বিশ্বাস করে, কিন্তু আমি এরকম কথা বললাম যে ঝামেলা দিয়ে গেছে আমাকে, আমি উল্টোকে গালিগালাজ করলাম। তো খুব কান্না করে এবং তারপর বাড়ি ফিরে আসে। আবার এদিকে হোলিও বুঝতে পারে যে সে তার ঘনিষ্ঠ বন্ধুর মেয়েকে একটা বোঝা হিসেবে দেখেছিল এবং তারা তাদের কাজের জন্য অনুতপ্ত হয় আর সে দুঃখও পায়। আর তখন ওরা করে কি অ্যালিসন এবং পিটার একটা ভিডিও দেখে আর এরপর এরিক এসে তার পাশে বসিয়ে বলে, আমাদের অ্যালিসন এবং পিটারকে নিয়ে এমন কথা বলা উচিত হয়নি, ওরা আমাদেরকে এত ভালোবাসতো, এত বিশ্বাস করেছিল যে জীবিত অবস্থায় এমন একটা উইল তৈরি করে গিয়েছে যে যদি আমাদের কিছু হয় তাহলে আমাদের বন্ধু এবং বান্ধবী এরিক এবং হোলি আমাদের মেয়ের অভিভাবক হবে। তো আমাদের উপর কত আস্থা ছিল ওর। আর এরপর আমাদের নায়ক সব এরিক আরো বলে, আমার যখন 17 বছর বয়স ছিল আমি গ্রীষ্মের ছুটিতে অ্যাক্সিডেন্টে পড়ে যাই এবং এই চোটের কারণে আমাকে কয়েক মাস ঘরে একা থাকতে হয়েছিল। তো তখন বাকি কোনো বন্ধু আমার খোঁজ খবরও নেয়নি, বাকি সবাই বাইরে খুশি খুশি খেলতো, ছুটিতে যেত, আনন্দ করতো, কিন্তু পিটার সবসময় আমাকে সঙ্গ দিয়েছে, এত আমাকে ভালোবাসতে যে ও আমাকে রেখে বাইরে খেলতেও জানি, পুরো গরমের ছুটি ও আমার সাথে কাটিয়েছে। তো এরকম ভাবে ইমোশনাল হয়ে ও পিটার সম্পর্কে অনেক কিছু শেয়ার করে। আর এরপর তারা দুজনে ঠিক করে তাদের নিজেদের মধ্যে যতই পার্থক্য থাক এগুলো দূরে রাখবে এবং সোফির জন্য সময় বের করবে এবং সোফিকে ভালোবাসবে। তো এরপর তারা পিটার এবং অ্যালিসনের ছবি সরাতে শুরু করে, কারণ ওদের ছবি দেখলে ওরা ডিপ্রেসড হয়ে যায়। আর এরপর ওরা করে কি নিজেদের ছবিগুলো টাঙিয়ে দেবে এবং বাড়িটা নর্মাল করে, কিন্তু ওদের মধ্যে তো পার্সোনাল কোনো বন্ডিং নেই। এমনকি এরিক যেটা করে ও তো প্লে বয়, ও বিভিন্ন মেয়েদের ঘরেও নিয়ে আসে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে, কিন্তু হোলি ওগুলো ইগনোর করে কারণ ওরা তো আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়। তো এইভাবে কয়েক মাস কেটে যায় আর এখন হোলি সোফিকে তার বেকারিতে নিয়ে যায়, যেখানে স্টাফরাও সোফির খেয়াল রাখতে শুরু করে এবং ওকে খাওয়াতে হোলি অনেকগুলো ট্রিক্স বের করেছে। মানে এখন আর সমস্যা হয় না সোফিকে খাওয়াতে। আর সোফি এখন হাঁটতেও পারে, এদিক ওদিক দৌড়াতে থাকে। তবে এটা একটা সমস্যা, আর এই কারণে যেটা হয় এরিক আর হোলির সবসময় ওদের পেছনে পেছনে থাকতে হয়। আর ঘরে সোফির সঙ্গে খেলাধুলা করে, তারা মজা করে, মানে ওরাও নিজেরাও মজা পেতে শুরু করে, একটা বাচ্চার মজা পেতে শুরু করে। মানে যে বাচ্চাকে শুরুতে ওদের কবরস্থান মনে হয়েছিল এখন সেই বাচ্চা ওদের খুশির কারণ হয়ে গিয়েছে। তো এরপর একদিন দুজনেই করে কি সোফিকে নিয়ে সুপার মার্কেটে যায় আর স্যামও সেখানে আসে, আমি ডক্টর। আর হোলি তখন এরিককে পরিচয় করিয়ে দেয়, বাট এখানে স্যাম মনে করে যে হোলি আর এরিকের মধ্যে ভালোবাসা রয়েছে, কিন্তু দুজনেই স্পষ্ট মানা করে দেয় এবং বলে, আমরা জাস্ট আমাদের বন্ধুদের জন্য এই বাচ্চাটার জন্য একসাথে হয়েছি, আমাদের মধ্যে ইমোশনাল কোনো সম্পর্ক নেই, শারীরিক সম্পর্ক নেই। তো তখন এরিক করে কি হোলি আর স্যামকে একা একটু সময় দিয়ে চলে যায়। আবার স্যামও নিশ্চিত হয়ে যায় যে এরিক আর হোলির মধ্যে কোনো সম্পর্ক নেই, আর এর জন্য সে হোলিকে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে। তো এখানে একটা বিষয় লক্ষ্য, তোমরা তো জানোই যে স্যাম ছিল হোলি ক্রাশ, কিন্তু এখনো হোলি স্যামের সম্পর্কে একই রকম ভাবে কিনা, মানে ওই ডক্টরকে পছন্দ করে কিনা এটা আমরা জানি না, কিন্তু যেহেতু এটা একটা শুধুমাত্র ডিনারের ব্যাপার হোলি রাজি হয়ে যায়। তো পরের দিন দুজনেই করে কি ডিনারের জন্য দেখা করে। আর স্যামও তো বিয়ে করেছিল কিন্তু এখন তাদের ডিভোর্স হয়ে গিয়েছে মানে ডক্টরের, আর এখন সে হোলিকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। তো এই বিষয়ে হোলির সঙ্গে কথা বলতে শুরু করে আর তখনই এরিকের কল আসে। তো এরিক তখন কল করে বলে, প্লিজ ফোনটা ডক্টর স্যামকে দাও। তো সে স্যামকে ফোনটা দেয়। তো এরিক তখন বলে, সোফির খুব জ্বর, ও আমি তো ভয়ে পাগল হয়ে যাচ্ছি। ডক্টর বলে, তুমি চিন্তা করো না, আমার ক্লিনিকে যাও, আমি ওদেরকে জানিয়ে দিচ্ছি আজকে আমার পার্টনার ডিউটিতে রয়েছে, সে সোফিকে দেখবে। কিন্তু সোফির জ্বর এসেছে এটা শুনে হোলি তো পাগল হয়ে যায় এবং দ্রুত দুজনেই হসপিটালে চলে যায়, মানে ওদের ডেটিংটা পন্ড। তো হসপিটালে পৌঁছে স্যাম করে সোফির কিছু পরীক্ষা করে এবং বলে, বাচ্চাদের মাঝে মাঝে এরকম ইনফেকশন হতেই থাকে, 2-3 দিনের মধ্যেও ভালো হয়ে যাবে। আর এটা বলে সে কিছু ওষুধ লিখে দেয়। আর পরের দিন সোফির একটু জ্বর কমে গেলে হোলি তো চিন্তায় বসে পড়ে যায়, কারণ তার বেকারিটা ঠিক করার জন্য ব্যাংকে যে লোনের আবেদন করেছিল সেটা রিজেক্ট হয়েছে। বাট তখন এরিক বলে, দেখো আমরা তো দুজন মিলেই সোফির খেয়াল রাখছি তাই না, কিন্তু বাড়ির বেশিরভাগ খরচ তুমি বহন করো, তো সেই হিসেবে অ্যাজ এ ফ্রেন্ড আমি তোমাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে চাই, তবে এটাকে তুমি কিন্তু দান বা লোন ভেবো না, মনে করো আমি তোমার বেকারিতে একজন ইনভেস্টর হিসেবে ইনভেস্ট করলাম, তো যত টাকা দেবো ওই টাকা দিয়ে তুমি বেকারিটা নতুন ভাবে রেনোভেট করো এবং তোমার প্রফিটের একটা ছোটখাটো শেয়ার আমাকে দেবে, যতটা তুমি দিতে চাও সমস্যা নেই। তো হোলির এই ডিলটা অনেক পছন্দ হয় এবং সে খুব খুশি এবং বলে, এজন্য আমি তোমাকে একটা ট্রিট দেবো, তুমি আমার বেকারি
বেকারিতে এসো। তো এরপর তারা দুজন করে কি সোফিকে বেবিসিটারের কাছে রেখে বেকারিতে যায় এবং সেখানে হোলি নিজের হাতে রান্না করে এবং দুজনেই সারা রাত মদ খায়, গল্প করে এবং এভাবেই তারা একে অপরের ঘনিষ্ঠ হয়ে পড়ে সিরিয়াসলি। আর এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তো চরম করে উঠেছে। তারপরে হোলি এরিককে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বাইক চালানো শেখাবে? এরিক বলে, হ্যাঁ আমি তোমাকে শেখাতে পারি। কিন্তু হোলি এত জোরে এক্সিলারেটর চাপ দেয় যে বাইক সামনে গিয়ে ছুটে একটা বাসের নিচে পড়ে বাইক বাতিল হয়ে যায়। আর তখন হোলি ভয়ে কেঁপে ওঠে এবং বলে, এটা আমি কি করলাম, না জানি তুমি এখন আমাকে কি বলবে। ও বারবার সরি বলতে থাকে, বাট এরিক বলে, ওটা তো জাস্ট একটা বাইক, আরেকটা টাকা হলেই কেনা যাবে, কিন্তু তুমি যে ঠিক আছো এটাই যথেষ্ট। মানে এত সুন্দর করে কথা বলে যে হোলিও ইমপ্রেসড হয়ে যায়। মানে আমাদের এরিক কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর তারপর বাড়ি ফিরে সে বেবিসিটারকে টাকা দিয়ে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু চলে যাওয়ার সময় বেবিসিটার বলে, তোমরা কি জানো তোমাদের দুজনকে একসাথে থাকলে কত সুন্দর লাগে? আমার দেখা তোমরা দুজন হচ্ছে সবচেয়ে মিষ্টি জুটি। মানে ওদের মধ্যেও কিন্তু ভাব চলে এসেছে, প্রেম প্রেম ভাব। আর এই কথাটারই খালি কমতে ছিল। আর চলে যাওয়ার পরেই বুঝতেই পারছে কি হয়। হোলি আর এরিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রথমবারের মতো, মানে বাড়িতে রয়েছে প্রায় কয়েক বছর, আজকে ফার্স্ট যুদ্ধটা হয়। তো পরের দিন থেকে রোমান্স চলতেই থাকে, একসাথে রান্না করা, সোফির খেয়াল রাখা, সবকিছু ভালো মতোই চলতে থাকে তাদের। মনে হয় যেন টম এন্ড জেরি প্রেমে পড়ে গিয়েছে। তো দুজনেই খুব খুশি ছিল এবং চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এসে এবারও জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের কি বিয়ে করার কোনো ইচ্ছে আছে? তোমরা কি সোফিকে দত্তক নিয়ে বড় করবে? তো ওদের মধ্যে ভালোবাসা নিশ্চয়ই আছে, কিন্তু ওরা এখনো বিয়ের কথা ভাবেনি বা ভবিষ্যতে একসাথে থাকবে কিনা সেটাও নিশ্চিত নয়। তো এটা বুঝে অফিসার বলে, দেখো এটা সোফির জীবনের ব্যাপার এবং লাস্ট আর একটা মিটিং রয়েছে, তার আগেই তোমাদের দুজনকে এঙ্গেজমেন্ট করতে হবে এবং আমাকে ভরসা দিতে হবে যে তোমরা সোফির বাবা মা হবে, নয়তো আমার ওকে অন্য কোনো কাপলের কাছে দত্তক দিতে হবে। তো এভাবে সে একটু হুঁশিয়ারি বা একটু হুমকি দিয়ে চলে যায়। আর এমন পরিস্থিতিতে এরিক প্রমোশন পায় এবং তার বস বলে, তোমাকে আমাদের চ্যানেলের জন্য আমাদের ফিনিক্স শহরে যে অফিস রয়েছে সেখানে যেতে হবে এবং তোমাকে রিজিওনাল ডিরেক্টর হেড হিসেবে প্রমোট করা হয়েছে। চিন্তা করো, পুরো একটা ডিস্ট্রিক্টের হেড, এবং সেখানে গিয়ে তোমাকে অনেক কাজ সামলাতে হবে। আর এই স্বপ্নটাই কিন্তু এরিকের ছিল এবং সেটা পূরণ হতে চলেছে। তবে সে হোলিকে এই কথা জানায় না। আর তারপর মে দিবসের অনুষ্ঠানে সবাই যখন ফ্যান্সি পোশাক পরে মজা করছিল, তখন এরিকের এক কলিগ এসে তাকে প্রমোশনের জন্য কংগ্রাচুলেশন জানায় এবং বলে, ফিনিক্স শহরে যাওয়ার আগে একবার আমার সাথে মাল খেয়ে যেও, মানে বাড়ি থেকে একটু ঘুরে যেও। তো বন্ধু চলে যাওয়ার পরে হোলি জিজ্ঞাসা করে, ও তোমাকে কিসের জন্য কংগ্রাচুলেশন জানালো আর ফিনিক্স শহরে যাওয়ার ব্যাপারে কি বলছিল? তো এবার এরিক সত্যটা বলে দেয়। আর তখন হোলি রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি চলে যাচ্ছ আমাকে আর সোফিকে ছেড়ে? এরিক তখন বলে, হ্যাঁ এটা আমার স্বপ্ন, আমাকে যেতেই হবে। আর তখন হোলি রেগে সোফিকে নিয়ে চলে যেতে শুরু করে। তো এরিক অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখন হোলি বলে, আচ্ছা তুমি মজা করছো, বলো তুমি মজা করছো, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না তাই না? তুমি অবশ্যই সেখানে আমাদের সঙ্গে নিয়ে যাবে তাই না? তো হোলি খুব ইনোসেন্টলি জিজ্ঞাসা করে, কিন্তু এরিক বলে, দেখো আমি আসলে তোমাদের দুজনকে সঙ্গে নেওয়ার কথা ভাবিনি। তো হোলি তখন রেগে যায় এবং বলে, এখন তুমি তোমার আসল চেহারায় ফিরে এসেছো, তুমি কখনোই আমার আর সোফির কথা ভাবোনি, তুমি শুধুমাত্র নিজের কথাই ভেবেছো। বাট এরিক তখন বলে, দেখো যদি সেটাই হতো তাহলে আমি কেন এতদিন তোমাদের সঙ্গে একই বাড়িতে থাকতাম, কেন সোফির যত্ন নিতাম, কেন তোমার খেয়াল রাখতাম, আর আমি যদি তোমাদের ব্যাপারে চিন্তাই না করতাম তাহলে কেন তোমার বেকারিতে আমি টাকা ইনভেস্ট করতাম? তো হোলি তখন বলে, আমি তো তোমার কাছে ভিক্ষা চাইনি, তুমি তো বলেছিলে যে আমি ইনভেস্ট করবো আর তাই আমি রাজি হয়েছি এবং তোমাকে লাভের একটা ভাগও দেওয়ার কথা ছিল। তো এরপর যখন তর্কের সীমা ছাড়িয়ে যায় তখন হোলি বলে, তুমি যেখানেই যেতে চাও যাও, আর আমি একাই সোফির খেয়াল রাখবো এবং বেকারিও সামলাবো। তো এটা বলে সে বাড়ি ফিরে এসে একা কাঁদতে থাকে। আর তখন তার মনে হয় এরিক যে ভালোবাসা যত্ন দেখিয়েছে সব মিথ্যে ছিল। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এরিক কিন্তু সত্যি সত্যি ফিনিক্স শহরে চলে গিয়েছে এবং সে কাজে খুব ব্যস্ত। কিন্তু রাতে সে বাড়িতে ফিরে যখন কার্টুন দেখছিল তখন তার হোলি এবং সোফির কথা মনে পড়ে এবং ওদের খুব মিস করে এবং মনে হয় হয়তো ওদের ছেড়ে এসে আমি অনেক ভুল করেছি। আর এই কারণে রাতে দুঃখেও মদ খাওয়া শুরু করে। কিন্তু এই মদশালা এমন জিনিস, এটা খেলে দুঃখ আরো বাড়বে, কমবে না। আর এদিকে আমরা দেখি হোলি একাই সোফির খেয়াল রাখে, কিন্তু ওর এরিকের কথা খুব মনে পড়ে কারণ ওরা দুজনে একসাথে সোফির যত্ন নিত। আর এই সময় স্যাম হোলির কাছে আসতে শুরু করে, মানে ডক্টর স্যাম, এবং সে প্রায় বাড়িতে আসে এবং দুজন মিলে বাইরে হাঁটতেও যায়। তো হোলিকে বাইরে থেকে দেখে খুশি মনে হলেও সে কিন্তু এরিককে ভুলতে পারছে না। আর এরিকও ওদিকে আর থাকতে পারে না, সে ফিরে আসে এবং হোলি আর সোফিকে দেখতে হোলির বেকারিতে পৌঁছায়। আর তখন সে দেখতে পায় যে হোলি কোনো একটা কাস্টমারের সঙ্গে অনেক হেসে কথা বলছিল। তো এইটা দেখে এরিক মনে করে হোলি হয়তো আমাকে ভুলে ওর জীবন এগিয়ে নিয়ে গিয়েছে, মানে হালার পোহালা তুমি ফুটানি করে চলে গেলা, এখন কয়েক মাস পরে আসছো, একটু হাসি দেখলা রয়ে গেছে, হ্যাঁ মানুষ তোমার জন্য সারা জীবন কানবো। কিন্তু এরিককে দেখে সোফি করে কি কাঁদতে কাঁদতে ওর কাছে দৌড়ায় এবং এরিক ওকে কোলে তুলে নিয়ে আদর করা শুরু করে। আর হোলিও খুব স্বাভাবিকভাবে কথা বলে এবং দেখে মনেই হয় না যে এরিক দূরে বলে সে কষ্ট পেয়েছে। আর এরিকের কাছে এমনটা মনে হয়। আর তারপর হোলি করে কি এরিকের টাকা দিয়ে বেকারিটা যতটুকু রিনোভেট করেছিল সেগুলো তো সরিয়ে ফেলেছে এবং বেকারিটা আগের মতো করে তুলেছে এবং এরিকের টাকা ফেরত দেবে। তো এরিক যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন হোলি বলে, তুমিই তো চলে গিয়েছো,
তো আমি যদি তোমার স্মৃতি রেখে দিই আমার জন্য আরো কষ্ট করো, তো এই জন্য আমি ভাবলাম আগের মতোই থাক, তাহলে আমি কমফোর্টেবল ফিল করবো। আবার আমার বেকারিটা ইদানিং ভালোই চলছে। আর তাছাড়া আমি আর স্যাম আমাদের বাড়িতে একটা থ্যাঙ্কস গিভিং পার্টির আয়োজন করেছি, তুমি এসো। আর তখন এরিক বুঝতে পারে তার মানে স্যাম আর হোলি হয়তো একসাথে থাকে, আর এই কারণেই হোলি এতটা বদলে গিয়েছে, সে আমাকে ভুলে গিয়েছে। মানে এখানে উল্টো এরিক দুঃখ করা শুরু করেছে। আর এই জায়গায় আমি তোমাদের একটা প্রবাদ বলি, খুব ন্যাস্টিক মার্কা একটা প্রবাদ কিন্তু সত্য। নিজের দুঃখ হচ্ছে নিজের নুনুর মতো, নিজেরটা সবসময় বড় মনে হয়, আর পরের দুঃখ হচ্ছে নিজের পাছার মতো, যেটা কখনো দেখা যায় না। তো এই জন্যই মানুষ নিজের দুঃখে খুব দুঃখী হয়, কিন্তু পরের দুঃখ কোনো সময় দেখতেই পায় না। তো যাই হোক, পরের দিন এরিক করে কি থ্যাঙ্কস গিভিং পার্টিতে একটা ওয়াইনের বোতল নিয়ে আসে। আর তারপর প্রতিবেশী এরিককে তার কাজ নিয়ে জিজ্ঞাসা করলে হোলি তখন বলে যে এই ঘরটা বিক্রি করে আমি সোফিকে নিয়ে কোথাও চলে যাব। তো এটা শুনে এরিক রেগে যায় হচ্ছে রান্নাঘরে, যেখানে হোলি একা ছিল, এবং সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি বাড়িটা বিক্রি করে দেবে? হোলি তখন বলে হ্যাঁ, আমি এই বাড়িটা সামলাতে পারছি না, এত বড় বাড়ি আমার কামাই আন্দাজে এটা মেনটেন করা অনেক বেশি খরচ। আর তখন এরিক বলে আমি মেনটেন্সের অর্ধেক টাকা দেবো, কিন্তু তুমি বাড়িটা বিক্রি করতে পারবে না। আর তাছাড়া পিটার আর অ্যালিসন উইলে লিখে গিয়েছিল যে তাদের মেয়েকে এই বাড়িতেই বড় করতে হবে। তো এইটা শুনে হোলির ভেতরের অগ্নিগিরি ফেটে পড়ে এবং বলে ও তোমার তাহলে উইলের সবকিছু মনে আছে, কিন্তু এটা মনে নেই যে পিটার আর অ্যালিসন চেয়েছিল যে আমরা যেন একসাথে মিলে মেয়েটাকে বড় করি। তুমি আমাকে ছেড়ে যখন ফিনিক্স শহরে চলে গিয়েছিলে তখন কি তোমার এই কথা মনে পড়েনি? আর আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম তখনই তো আমি ঠিক করেছিলাম তোমার মতো মানুষকে আমি জীবনে দ্বিতীয়বার দেখতে চাই না, কিন্তু শুধুমাত্র ওদের জন্য আমি তোমার সাথে থাকার চেষ্টা করেছি। এবং আমার খুব দুর্ভাগ্য যে আমি সর্বশেষে গিয়ে তোমার প্রেমেও পড়েছিলাম। তো ওদের রান্নাঘরের এই ঝগড়া কিন্তু ড্রয়িং রুমে থাকা প্রতিবেশীরা এবং ডক্টর স্যামও শুনতে পায়। আর এরিক তখন বলে তার মানে তুমি আমার প্রেমে পড়েছো? তাহলে তুমি যদি আমার প্রেমে পড়ে থাকো তাহলে আমাকে বাদ দিয়ে তুমি স্যামকে কিভাবে নিজের সঙ্গী বানালে? তো এই কথা কিন্তু স্যাম শুনছিল, তবে ব্যাপারটা কিন্তু পুরোটাই মিথ্যা। আর তারপর সে হোলিকে বলে দেখো হোলি, আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে এত দূর থেকে তোমাকে দেখতে আসতাম না। আমি তো আমার কাজে গিয়েছিলাম সেখানে, কিন্তু আমি তো কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি না বা তোমাদের সাথে আমি আলাদা হব। আর শোনো, আমি তোমাকে আজও ভালোবাসি, তুমি আর আমার মেয়ে ছাড়া আমার জীবন আর কিছুই নেই। তো বুঝতেই পারছো হোলিও এরিককে ভালোবাসে, এরিকও হোলিকে ভালোবাসে, কিন্তু এতদিন ওদের থেকে দূরে থাকার কারণে হোলি যে কষ্ট পেয়েছে সেটা ওর আবার মনে পড়েছে এবং বলে দেখো ভাই, তোমার সাথে ঝগড়া করার মতো শক্তি আমার নেই, আর আমি ঝগড়া করতে চাই না, তুমি আবার পল্টি নেবে। তো এই কথা বলে সে মুখ ঘুরিয়ে নেয়। আর এরিকও তখন বলে আচ্ছা ঠিক আছে, তোমার সিদ্ধান্ত যদি এটাই হয় আমি আর তোমাকে কখনোই বিরক্ত করবো না। মানে অতিরিক্ত ভালোবাসা থাকলে যেটা হয় অভিমান বেশি হয়। আর এরপর সে বলে তুমি স্যামের সঙ্গে সুখে থেকো আর সোফির খেয়াল রেখো, আমি তোমার জীবনে আর কখনোই ফিরে আসবো না। তো এই কথা বলে সে চলে যায় আর শেষবারের মতো সোফিকে আদর করে বিদায় নেয়। আর অন্যদিকে অতিথিরা চলে যাওয়ার পরে ডক্টর স্যাম হলিকে বলে দেখো, আমি জানতাম না যে তুমি এরিককে ভালোবাসো, না হলে আমি কখনোই তোমাদের জীবনে প্রবেশ করতাম না। আর তখন হলিও বলে সত্যি বলতে আমি তোমাকে অনেক পছন্দ করতাম, তুমি আমার ক্রাশ ছিলে, আর আমি ওই সময় এরিককে ঘৃণা করতাম, কিন্তু এই সোফির যত্ন নিতে নিতে ওরা আমার মধ্যে এত একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। এমনকি ওর জায়গায় আমি অন্য কাউকে ভাবতেও পারিনি, তবে তারপরে ওকে ভোলার জন্য আমি তোমার সাথে ছিলাম। তো তোমাকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তবে স্যাম লোকটা অনেক ভালো লোক ছিল, শিক্ষিত মানুষ, তো বলে সোফির যত্ন নিও, আর আমি আশা করি তোমার ভালোবাসা তুমি অবশ্যই পাবে, আর লাইফে সুখী থেকো। তো এটা বলে স্যাম কষ্ট নিয়ে চলে যায়। আর অন্যদিকে এরিক করে কি ওই ফিনিক্স শহরে যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছায়। আর ওই সময় চাইল্ড ওয়েলফেয়ারের যে অফিসার সে মিটিং এর জন্য বাড়িতে আসে। তো হোলি তখন ওই চাইল্ড ওয়েলফেয়ারের অফিসারকে বলে আমি আর এরিক মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের ক্যারিয়ারে ফোকাস করব। তো এই কারণে এরিক চলে গিয়েছে ফিনিক্স শহরে, কারণ ওখানে সে অনেক বড় একটা পদ পেয়েছে। আর আমিও ঠিক করেছি যে এখানে থেকে আমি আমার বেকারিটা চালাতে চালাতে সোফিকে বড় করব। তো আমি নিজে ওকে দত্তক নিতে চাই এবং সিঙ্গেল প্যারেন্ট হিসেবে ওকে আমি বড় করব, এবং যদি ভবিষ্যতে আমি বিয়ে করি তাহলে এমন কাউকে বিয়ে করব যে সোফিকে নিজের মেয়ে হিসেবে মানবে। তো এমন কথা বলতে বলতে হঠাৎ করে এরিক আর সোফির তোলা ছবিগুলোর চোখের সামনে আসে। আর তখনই হোলি একটা অদ্ভুত শূন্যতা অনুভব করে এবং সে তখন অফিসারকে বলে প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করুন, আমাকে শীঘ্রই এয়ারপোর্টে যেতে হবে, মিটিং আমরা পরে করব। তো অফিসার তখন বলে আমিও তোমার সাথে যাব। তো এটা বলে সে তাড়াতাড়ি করে কি গাড়ি নিয়ে বিমানবন্দরে যেতে থাকে। তো পথে এরিককে করে কি অনেক কল দেয়, কিন্তু এরিক সম্ভবত ফোনটা সাইলেন্ট করে রেখেছিল এবং সে মনে করে বোর্ডিং এরিয়া চলে গিয়েছে। বোর্ডিং এরিয়া মানে হচ্ছে বিমানবন্দরে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত তুমি যেতে পারো, কিন্তু ওই বোর্ডিং পার হলে ওখানে আর বাইরে মানুষ যেতে পারে না। তো এদিকে আমরা দেখতে পাই হোলি সোফিয়ার চাইল্ড কেয়ার অফিসার গাড়িতে, এবং চাইল্ড কেয়ার অফিসারও জানতে পেরেছে যে এরিক আর হোলি এক অপরকে ভালোবাসে এবং হোলি এরিককে আটকানোর জন্য বিমানবন্দরে যেতে চায়। তো অফিসার তো খুব খুশি, এবং সত্যি বলতে অফিসার অনেকদিন ওদের বাড়িতে এসেছে, তো ওদের কাপল এসে অনেক পছন্দ করে, মানে পুরো দুনিয়া ওদেরকে পছন্দ করে, কিন্তু ওদের মধ্যেই ঝামেলা। তো যাই হোলি খুব দ্রুত গাড়ি চালিয়ে বিমানবন্দরে পৌঁছে যায়। আবার এদিকে এরিকও হোলি আর সোফিকে অনেক মিস করছিল এবং ওরও একটা সময় মনে হয় যে আমি কি গিয়ে ঠিক করছি, এবং সে ল্যাপটপে ওদের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকে। আর তখন এক যাত্রী জিজ্ঞাসা করে তুমি কি তোমার পরিবার ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছ, এই জন্যই কি এত ইমোশনাল হচ্ছ? তো এই কথাটা ওর মধ্যে একবারে তীরের মতো গিয়ে বিধে যে আমি আমার পরিবার ছেড়ে চলে যাচ্ছি। আবার ওইদিকে হোলি এয়ারপোর্টে ঢুকে পড়ে আর জানতে পারে ফ্লাইট চলে গিয়েছে এবং সে কষ্ট নিয়ে বাড়ি ফিরে। তো হোলি তো পুরো চুপ, তবে হোলির চেয়ে বেশি কষ্ট পেয়েছে ওই চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। সে কাঁদতে কাঁদতে বলে আমি ভেবেছিলাম তোমাদের দুজনকে আমি একে অপরকে জড়িয়ে ধরতে দেখবো, সত্যিকারের ভালোবাসাকে জিততে দেখবো, কিন্তু সেরকম কিছুই হলো না। তো সোফি ওই চাইল্ড কেয়ার অফিসারকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করবেন না, আমার বিশ্বাসও ফিরে আসবে, নয়তো আমি নিজেই ফিনিক্স শহরে চলে যাব। তো এমন কথা বলেই সে ওই চাইল্ড কেয়ার অফিসারকে বিদায় জানিয়ে ঘরে আসে এবং সোফিয়াকে বিছানায় শুয়ে দিয়ে সে ফিরে এসেই কাউকে দেখতে পায় এবং প্রচুর
প্রচন্ড চমকে যায় এবং খুশি হয়। আর কাকে দেখে চমকে যায় জানো? এরিক, কারণ এরিক তো ওই ফ্লাইটে উঠেইনি। তবে সে জানতেও পারেনি যে হোলি তাকে ফোন করেছিল এবং মেসেজ দিয়েছিল। তো হোলির কাছে সে ক্ষমা চায় এবং বলে, ওই দিন আমি তোমার মন ভেঙে দিয়েছি, এজন্য আমি দুঃখিত। কিন্তু সত্য কথা বলতে আমি হয়তো কেরিয়ারের জন্য গিয়েছিলাম, কিন্তু আমি হিসেব করে দেখলাম আমার কেরিয়ার তুমি আর সোফি ছাড়া কিছুই নয়। আর আমি আরেকটা বিষয় বুঝতে পেরেছি যে কেন পিটার আর অ্যালিসন তোমাকে আর আমাকে সোফির গার্ডিয়ান বানাতে চেয়েছিল। হয়তো আমরা জানতাম না যে আমরা একে অপরের জন্য পারফেক্ট কাপল, কিন্তু ওরা বুঝতে পেরেছিল যে আমরা দুজন একজন আরেকজনের জন্য পারফেক্ট কাপল। আর এই কারণে সে সোফিকে আমাদের হাতে দিয়েছে এবং একই ছেলে তুমি আর আমি এক জায়গায় হয়েছি। আর আমি তোমাকে অনেক ভালোবাসি হোলি। এইভাবে খুব কিউট করে প্রপোজ করে আমাদের লেডি কিলার এরিক। আর তারপর হোলি বলে, জানো এরিক, আমি তোমাকে খুঁজতে খুঁজতে একটু আগে এয়ারপোর্টে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে দেখি তুমি এখানে। এরিক বলে, সত্যি তুমি এয়ারপোর্টে গিয়েছিলে আমার জন্য? হোলি বলে, হ্যাঁ, আমি যে কোনো ভাবে তোমাকে আটকাতে চেয়েছিলাম। আর যখন আমি জানতে পারলাম তোমার ফ্লাইট ছেড়ে গিয়েছে তখন আমার মন ভেঙে গিয়েছিল। তবু আমার হৃদয় বলছিল তুমি হয়তো ফিরে আসবে, নয়তো আমি তোমার কাছে চলে যাব। তো এইভাবে এক অপরের ভালোবাসা প্রকাশ করে আর তারা দুজনেই চুমাচুমি মানে থুতু আদান প্রদান করে। তো এখানে সিন কাট হয়ে যায় এবং সোজা চলে আসে সোফির সেকেন্ড বার্থডেতে। সোফি এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং তাদের বন্ধু প্রতিবেশী সবাই মিলে জন্মদিন পালন করে বেশ জমজমাট করে। আর এখানে এই হ্যাপি এন্ডিং এর সাথে এই কিউট মুভিটা শেষ হয়ে যায়। তো যাক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটা কেমন লাগছে, বাট আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, কাজ করে মজা হয়েছে। আর একটা বিষয় আমি তোমাদেরকে বলি, আমাদের কাছে র্যান্ডমলি সাধারণত স্ক্রিপ্ট আসে। তোমরা যে সিনেমাগুলো দেখো তার মধ্যে দেখা যায় 10টা যদি স্ক্রিপ্ট আসে তার মধ্যে 5টা থেকে 6টা স্ক্রিপ্ট বাতিল হয়ে যায়। ওই স্ক্রিপ্টের টাকা কিন্তু ঠিকই দিতে হয়, কিন্তু স্ক্রিপ্ট বাতিল হয়ে যায় এবং সর্বশেষ বাছাই করে খারাপের মধ্যে যে ভালোগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করি। তবে তারপরেও এমন সিনেমা আসে যেগুলো আমার পছন্দ হয়, কিন্তু তারপরেও বাধ্য হয়ে টাকা বাঁচানোর জন্য মানে স্ক্রিপ্ট বাধ্য হয়ে বলে ওই সিনেমাগুলো আমার এক্সপ্লেন করতে হয়। কিন্তু কাহিনী ভালো না হলে সেই সিনেমাগুলোতে কাজ করে মজা পায় না। তো এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ, স্ক্রিপ্ট আসুক, প্রয়োজনে লস হোক, তবে তারপরেও আমরা এখন থেকে মোটামুটি একটা ভালো লাগার সিনেমা না হলে, মোটামুটি একটা কাহিনী না থাকলে সেই সিনেমাটা আনবো না। তো আমাদের স্ট্যান্ডার্ডে এটা একটা মোটামুটি মানের সিনেমা ছিল, মানে ভালোও না একেবারে খারাপও না। তবে অন্যান্য যে স্ক্রিপ্টগুলো রয়েছে আশা করি ওগুলো তোমাদের ভালো লাগবে। আর একটা মজার কথা বলি, আমরা এরপরে টাইটানিক সিনেমাটা এক্সপ্লেন করতে যাচ্ছি। টাইটানিক সিনেমাটা দেবে হচ্ছে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে, তো রেডি থেকো। হ্যাঁ, আর গাইস, বিদায়ের আগে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। সেটা হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডে যে টি শার্টটা দেখতে পাচ্ছ আমি পরে রয়েছি, তোমরা যদি এই টি শার্টটা নিতে চাও, অসাধারণ একটা টি শার্ট লুফিডি মানকির, এটার দাম পড়বে মাত্র 450 টাকা। মাত্র 80 পিস রয়েছে, যেগুলো আমরা স্টক আউট করতে যাচ্ছি, এই কারণে অল্প দামে দিচ্ছি। তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এটা অর্ডার করতে পারো। তবে অর্ডারের আগে অবশ্যই তোমার এক্স্যাক্ট সাইজটা তুমি জেনে নেবে এবং তারপর যখন ডেলিভারি ম্যান যাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে প্রোডাক্ট হাতে নিয়ে পুরো চেক দিয়ে দেখবে যে ঠিক আছে কিনা, কারণ অনেক সময় ভুলে অন্য প্রোডাক্টও চলে যায় বা সাইজের তারতম্য হতে পারে, আবার কোনো সমস্যা হতেই পারে। তো ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে প্রোডাক্ট চেক করে তারপর তোমার প্রোডাক্টটা নেবে, কারণ ওই প্রোডাক্ট তো আর আমি দেই না, বুঝতে পারছো, ভুল হতেই পারে। তো যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু আরও ড্রেস এবং দাম দেখিয়েছি, তোমরা চাইলে যে কোনোটা অর্ডার করতে পারো, আমি বিদায় নিচ্ছি। তবে তারপরেও এটা অনেক সুলভ মূল্যে পাচ্ছ, অন্যান্য যারা তারা এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে। তো এটারও বেশ কয়েকটা কালেকশন রয়েছে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে যে প্রোডাক্টটা তোমার ভালো লাগে জাস্ট ওটার উপর স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছ যে ফর অর্ডার অনেক, মানে আমাদের সেলস ম্যানেজার, তার সঙ্গে যোগাযোগ করবে আর তারপরে তুমি অর্ডারটা পেয়ে যাবে। আর আজকে আমাদের হাতে এসেছে এরকম নতুন কিছু অ্যাসিড ওয়াশের ব্ল্যাক কালারের অ্যানিমে টি শার্টগুলো, যেগুলো ড্রপ শোল্ডার টি শার্ট, এবং আমি বিশ্বাস করি এগুলো তোমাদের পছন্দ হয়। ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুবই চমৎকার ডিজাইন এবং প্রিমিয়াম লুকিং টি শার্ট। এগুলো পরলে যে কারো সৌন্দর্য অনেক বেড়ে যাবে। এগুলোর দাম পড়বে মাত্র 600 টাকা, তুমি যেটা নাও না কেন। তবে এই লুফিডির অসাধারণ ড্রপ শোল্ডার টি শার্টটি তোমরা পাচ্ছ মাত্র 550 টাকা, এটা ডিসকাউন্ট এখনো রয়েছে। আর এছাড়াও পেছনে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছ নারুতোর ঘোষ্টব উচিয়া, এটাও 600 টাকা পড়বে। আর আরেকটা সাদা কালারের যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুফিডি মানকির, এটাও সেম 600 টাকা পড়বে। তবে এই দুটো প্রোডাক্টই হাতে নিয়ে তোমার অবশ্যই মানে ফেব্রিক্সের প্রশংসা করতেই হবে এবং মানে এই প্রোডাক্টের কোয়ালিটির প্রশংসা তোমাকে অবশ্যই করতে হবে। এছাড়াও এই পেছনে যে ড্রপ শোল্ডারটা দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের, এটা কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। এটাও কিন্তু দেখতে খুবই ডিসেন্ট এবং স্টাইলিশ। আর যারা ড্রাগন বল লাভার রয়েছে তাদের জন্য তো একটা সেই লেভেলের কালেকশন এসেছে। তবে তোমাদের জন্য এটার মধ্যে একটা ডিসকাউন্ট রেখেছি আমার পার্সোনাল পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে 50 টাকা দাম কম নিচ্ছি, মাত্র 550 টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ। আর এছাড়াও শর্টকাটে দেখায় যেমন এই যে তোমার রয়েছে পোর্শে, এটার আরেকটা জিটিআর ভার্সন রয়েছে, এছাড়াও রয়েছে এমিরেটস ফ্লাই বেটার, এই ধরনের ভার্সন, এটাও জোস লেভেলের দেখতে। আর এছাড়াও আমার বিশ্বাস আমরা যে কয়েকটা কালেকশন দেখালাম এবং রানিং ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে কোনোটা না কোনোটা তোমার অবশ্যই মনে ধরেছে। তো যেটাই পছন্দ হোক না কেন তুমি নির্দ্বিধায় অর্ডার করতে পারো, কারণ আমাদের সাথে তোমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে। আর এখানে একটা বিষয় নিশ্চিত থাকো, কোয়ালিটি নিয়ে তোমাকে কোনো হেজিটেশনে পড়তে হবে না। তবে তুমি একটা জিনিস যেটা কেয়ারফুল থাকবে, তুমি তোমার এক্স্যাক্ট সাইজ দিয়ে কিন্তু অর্ডার করো, কারণ এই ভুলটা অনেকেই করে যে সাইজটা বলতা দেয়।
তো এটা অবশ্যই খেয়াল রাখবে, সাইজ ম্যাটার্স। এবং যখন ডেলিভারি ম্যান যাবে তাকে দাঁড়া করিয়ে তারপর ড্রেস পরে তুমি চেক দিয়ে যদি ঠিক থাকে তাহলে ওইটা রিসিভ করবে, না হলে ওই ডেলিভারি ম্যানের কাছে তুমি ওটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। আর এই যে লো কাট ব্যাগি প্যান্টটা দেখতে পাচ্ছ, এটার দাম পড়বে হচ্ছে মাত্র 650 টাকা, বাট সিজনে এটা বিক্রি হয়েছে 750 থেকে 850 টাকা, কিন্তু স্টক খালি করার জন্য ঈদ উপলক্ষে এটাকে আমরা ছাড়ছি মাত্র 650 টাকা করে। আর এই প্যান্টটা পরলে কিন্তু খুবই একটা ডিসেন্ট লুক দেয়। এছাড়াও পেছনে আমি আরো বেশ কয়েকটা লো কাট ব্যাগি দেখাচ্ছি যেগুলোর অ্যাভারেজ প্রাইস পড়বে 650 টাকা করে, এবং তুমি তোমার ডেইলি ইউজের জন্য এর যে কোনোটা অর্ডার করতে পারো। এই প্যান্টগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দেখতে যেমন ডিসেন্ট লাগছে, তুমি যখন হাতে নেবে কাপড়টা তখন তুমি বুঝতে পারবে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে প্যান্টগুলো পরে খুবই কমফোর্টেবল। তো একবার হলো তোমাদের এই প্যান্টগুলো ট্রাই করার জন্য আমি সুপারিশ করতে পারি বা রেকমেন্ড করতে পারি।